হ্যালো। জি স্যার, জি শুনে ওকে, আমরা ডিরেক্ট মেথড সম্পর্কে আমরা বলছি। এটা গ্র্যাভিমেট্রিক মেথড। এটাকে আমরা কিভাবে কনভার্ট করতে পারি ভলিউমেট্রিক মেথডে, কেন ভলিউমেট্রিক মেথডে কনভার্ট করা প্রয়োজন, এই বিষয়গুলো আমরা লাস্ট ক্লাসে কথা বলছি। কেন ভলিউমেট্রিক মেথড গ্র্যাভিমেট্রিকের তুলনায় অথবা ওয়েট বেসিসের তুলনায় ভলিউম বেসিস কেন মোর ইউজফুল, এই কথাগুলো আমরা গত ক্লাসে বলছি। রেইন ওয়াটার থেকে শুরু করে রিভার ওয়াটার ডিসচার্জ থেকে শুরু করে পাম্পিং রেট থেকে শুরু করে সবকিছু একটা রিলেশন আছে উইথ দ্য ভলিউম, কিউবিক মিটার পার সেকেন্ড অর কিউসেক ডিসচার্জ রেট হিসেবে। আমরা এখানে দেখাচ্ছি আসলে ডিরেক্ট মেথডে আমরা কি করি। যেমন স্লাইড ক্যালিপার দিয়ে আমরা কোনো একটা বস্তুর থিকনেস মেজার করি, সরাসরি ডিরেক্টলি তার থিকনেসটা আমরা মেজার করি। ঠিক এখানে একইভাবে একটা ব্যালেন্সে নিয়ে আমরা সয়েলের ইনিশিয়াল সয়েলের ওজন নিলাম, ওভেন ড্রাই করলাম কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, 105 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে at 105 ডিগ্রি সেলসিয়াস ফর অ্যাবাউট 24 আওয়ার্স, 48 আওয়ার্স অর 78 আওয়ার্স। এটা কিসের উপর ডিপেন্ড করবে, কতক্ষণ ধরে ওভেন ড্রাই হবে, অর্থাৎ ওয়াটারটা টোটালি ইভাপোরেট করে চলে যাওয়াটা কিসের উপর নির্ভর করবে, সয়েলের কথা বলো। হ্যাঁ, ওয়াটার কন্টেন্টের উপর, ওয়াটার কন্টেন্ট, ওয়াটার রিটেনশন, কে কত বেশি ওয়াটার ধরে রাখে। যদি ক্লে সয়েল হয় তাহলে বেশি সময় লাগবে, স্যান্ডি সয়েল হলে কি লাগবে, কি কম সময় লাগবে। কম সময় লাগবে, কারণ স্যান্ডি সয়েল ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি কম, কারণ স্যান্ডি সয়েলের নেগেটিভ চার্জ নাই। কারণ স্যান্ডস যদি শুধু স্যান্ডস হয় সেটা জাস্ট সিলিকা, আর যদি স্যান্ডি সয়েল হয় কিছু কিছু ক্লে থাকে, ধরো 5% 10% ক্লে থাকে, তাহলে কিছু পরিমাণ পানি ধরে রাখবে। আর ক্লে সয়েল হলে বেশি ক্লে বাড়বে তত সয়েল ওয়াটার রিটেইন করার তার এবিলিটি তত বেশি হবে। এই জন্য যদি তোমার স্যান্ডি সয়েল হয় তুমি 6 ঘন্টা ওভেনে দাও এনাফ, কারণ যেটুকু ওয়াটার আছে ইভাপোরেট হয়ে চলে যাবে, ধরে রাখতে পারে না। আবার যদি ডেন্সলি ক্লে সয়েল হয়, হেভি ক্লে সয়েল হয়, দেখা যায় তোমার 72 আওয়ার্স পরেও কিছু পরিমাণ পানি সে ধরে রাখে, যেটাকে আমরা বলি স্ট্রাকচারালি বন্ডেড ওয়াটার। তুমি ইভেন 24 আওয়ার্স ধরে যদি এটাকে ওভেন ড্রাই করো, স্টিল সে কিছু পরিমাণ পানি ধরে রাখতে পারে। বুঝাতে পারছি, বুঝাতে পারছি, কথা বলো। জি স্যার। ওকে, তারপরে আসো ডেফিনেশন গ্র্যাভিমেট্রিক ওয়াটার কন্টেন্ট। গ্র্যাভিমেট্রিক ওয়াটার কন্টেন্ট কিভাবে মেজার করা হয় আমি তোমাদেরকে বলছি। যে আমি যদি একটা মাস অফ ফ্রেশ সয়েল নেই আর মাস অফ ওয়াটার কিভাবে বের করব, মাস অফ ওয়াটার, মাস অফ ওভেন ড্রাই সয়েল সমান ওয়াটার কন্টেন্ট। এটা হলো ওয়াটার কন্টেন্ট সমান মাস অফ ওয়াটার ডিভাইড বাই মাস অফ ওভেন ড্রাই সয়েল। স্যার আসসালামু আলাইকুম স্যার। আছি আলহামদুলিল্লাহ। জি জি, কনসেন্ট, কনসেন্ট দিতে হবে। আপনার জাস্ট কনসেন্টের কথা বলছে, ওই ওখানে নিচে এই কন্ট্রোলারের একটা ইমেল অ্যাড্রেস আছে, জাস্ট একটা ইমেলে যে আপনার সিটিটা রিসিভ করছি, আমি থিসটা দেখতে রাজি আছি আর কি, এই কনসেন্টটা দে। জি 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 জি, যাবে, এটাতে যাবে। জি জি, আচ্ছা থ্যাংক ইউ। জি জি, আছি ভালো আছি, যে একটা ক্লাস নিচ্ছিলাম 9টা থেকে শুরু করছি। না না না, সমস্যা নেই স্যার, সমস্যা নেই। জি ঠিক আছে, জি আসসালামু আলাইকুম। অলরাইট, ওকে, কি বলতেছিলাম তাহলে, আমাদের ডেফিনেশন ছিল মাস ওয়াটার কন্টেন্ট বাই গ্র্যাভিমেট্রিক মেথড সমান হবে মাস অফ ওয়াটার ডিভাইডেড বাই মাস অফ ওভেন ড্রাই সয়েল। ক্লিয়ার? কি সলিডস বলতে তোমার যদি ওয়াটার চলে যায় আর এয়ার চলে যায়, এয়ার না থাকে, ধরো শুধু সলিড পার্টটাকে বোঝাচ্ছে, হুইচ ইজ ড্রাই সয়েল, হুইচ ইজ সয়েল পার্টিকলস, হুইচ ইজ স্যান্ড, সিল্ট এন্ড ক্লে। সলিড বলতে আমরা মেজর কম্পোনেন্ট অফ সয়েলের মধ্যে শিখছো মিনারেল ম্যাটার, অর্গানিক ম্যাটার, এয়ার এন্ড ওয়াটার। ঠিক আছে, ওয়াটারটাকে যখন তুমি অ্যাবসলিউটলি বের করে দিচ্ছ, এয়ারের ওয়েটটাকে আমরা এখানে 0 ধরতেছি, নেগলিজিবল, তাইলে আর ওয়েট কার থাকতেছে, শুধুমাত্র মাসটা কার থাকতেছে, ড্রাই সয়েল। ড্রাই সয়েল মানে দেয়ার ইজ নো ওয়াটার, দ্যাট ইজ জাস্ট সলিড। বুঝাইতে পারছি?
বুঝাইতে পারছি? কথা বলো। ওকে, এখন তোমাদের এখানে যেটা টেকনিক্যাল বিষয় সেটা হচ্ছে তোমাকে খেয়াল করতে হবে যে মাস অফ ওয়াটার ওভার দ্য মাস অফ ড্রাই সয়েল, নট দ্য ফ্রেশ সয়েল। মাস অফ ওয়াটার কার উপরে? ওভার দ্য মাস অফ ড্রাই সয়েল। তার মানে ড্রাই সয়েল আর ওভেন ড্রাই সয়েল কতটুকু পরিমাণ পানি ধরে রাখবে, কতটুকু পরিমাণ পানি হোল্ড করে, সেটা হচ্ছে তার ময়েশ্চার কন্টেন্ট। এটা কিন্তু ফ্রেশ ফ্রেশ সয়েলের উপরে না, ফিল্ড ময়েস্ট সয়েলের উপরে না, ফিল্ডে সরাসরি সয়েলের উপরে ওয়াটার কন্টেন্ট না, ওয়াটার কন্টেন্টটা হলো তার ওভেন ড্রাই সয়েলের উপরে। বুঝাইতে পারছি? এখন এখন তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় একটা ফ্রেশ সয়েল, ফিল্ড ময়েস্ট সয়েল তুমি নিয়ে আসলা, আমি বললাম এখানে 20% ময়েশ্চার আছে, 20% ময়েশ্চার। এই সয়েলটার ওয়াটার কত গ্রাম আছে আর তোমার হলো ড্রাই সয়েল কত গ্রাম আছে? বলো, কথা বলো। একটা ফিল্ড ময়েস্ট সয়েল নিয়ে আসলাম, ফ্রেশ সয়েল, আমরা বললাম 20% ময়েশ্চার আছে, 20% ময়েশ্চার। এই সয়েলের ওভেন ড্রাই ওয়েট কত হবে, বা সয়েল সলিডের ওজন কত হবে, বা ড্রাই ড্রাই মাস অফ দ্য সয়েল কত হবে? 20% ময়েশ্চার আছে বললাম তো। 80%। কত পার্সেন্ট? 80। 80%টা কার উপরে বলছো? ড্রাই সলিড। নাকি ফ্রেশ সয়েলের উপরে বলছো? ড্রাই সলিড। সলিডের উপরে 80%, সলিড, তার মানে সলিড 80%, ময়েশ্চার 20%, না? স্যার। যদি 20% ময়েশ্চার থাকে তার মানে 20 গ্রাম ময়েশ্চার, 80 গ্রাম ওভেন ড্রাই সয়েল বলতেছো। ইয়েস স্যার। আর কারো কোনো অভিমত আছে? স্যার 100 গ্রাম সলিড হবে স্যার, ড্রাই আরে সলিড এর ওজনটা 100 গ্রাম হবে। না, আমার প্রশ্নটা বুঝতে পারো না। আমি বলছি ফিল্ড থেকে আমি একটা ফ্রেশ সয়েল নিয়ে আসলাম, মনে করো 100 গ্রামই নিয়ে আসলাম, ফ্রেশ সয়েল 100 গ্রাম। কত গ্রাম? বললাম এখানে 20% ময়েশ্চার আছে, 20% ময়েশ্চার আছে। তাহলে পানির ওজন কত গ্রাম হবে আর ড্রাই সয়েলের ওজন কত গ্রাম হবে? 20% ময়েশ্চার বলতে তুমি কি বুঝতেছো, আমি এটা জানতে চাচ্ছি। 100 গ্রাম ড্রাই সয়েলে পানি 20 গ্রাম, নট 100 গ্রাম ফ্রেশ সয়েল, এটা বুঝাইতে চাচ্ছি। তাহলে তোমার 20 গ্রাম এবং 80 গ্রাম বললে এখানে হবে না, ঠিক আছে? কারণ এই 20% নট ওভার দ্য ফ্রেশ সয়েল, দিস ইজ ওভার দ্য ড্রাই সয়েল। এখন তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে বের করতে পারবা। এখন আমি ক্যালকুলেশনটা কিভাবে দেখাবো, তোমরা যদি হাতের কাছে খাতা থাকে করে দেখতে পারো। 20% ময়েশ্চার যদি হয় ডব্লিউ, পার্সেন্ট ময়েশ্চার ইকুয়েশনটা হবে পার্সেন্ট ময়েশ্চার অর পার্সেন্ট ওয়াটার সমান হবে তোমার ওয়েট অফ ওয়াটার ডিভাইডেড বাই ওয়েট অফ ওভেন ড্রাই সয়েল, তাই না? রাইট? কথা বোঝা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ স্যার। তাহলে পার্সেন্ট ময়েশ্চার সমান আর পার্সেন্ট ওয়াটার সমান হবে ওয়েট অফ ওয়াটার, জাস্ট ওয়েট অফ ওয়াটার ডিভাইডেড বাই ওয়েট অফ ওভেন ড্রাই সয়েল ইনটু 100। কেন 100 হবে? যেহেতু টু কনভার্ট ইট টু পার্সেন্ট, তাই না? টু কনভার্ট ইট টু পার্সেন্ট মানে 100 এর মধ্যে কত আছে? পার্সেন্ট। জি স্যার। বুঝাইতে পারছি? হ্যাঁ স্যার। এখন ইকুয়েশনটাকে তুমি যদি কমপ্লিট করে লিখো, ওয়েট অফ ওয়াটার আমরা কিভাবে পাবো? এই মেজারমেন্ট থেকে হাউ ক্যান ইউ গেট দ্য ওয়েট অফ ওয়াটার? ফ্রেশ সয়েল মাইনাস ওভেন ড্রাই সয়েল, তাই না? ফ্রেশ সয়েল or field moist soil minus oven dry soil সমান হবে weight of water, আর নিচে হবে oven dry soil। ক্লিয়ার? হ্যাঁ স্যার।
আচ্ছা, এরপরে আসো ডেফিনেশন বাই ভলিউমেট্রিক মেথড। ভলিউমেট্রিক মেথড ডেফিনেশন কি হবে? তোমার হচ্ছে থিটা, ওইটাকে আমরা মাস তোমার থিটা এম দিয়ে প্রকাশ করি গ্র্যাভিমেট্রিক মেথডটাকে, আর থিটা ভি দিয়ে প্রকাশ করি ভলিউমেট্রিক মেথডটাকে। থিটা মানে হচ্ছে এখানে ভলিউমেট্রিক ওয়াটার কন্টেন্ট হবে ভলিউম অফ ওয়াটার ডিভাইডেড বাই টোটাল ভলিউম অফ সয়েল। ওখানে ছিল মাস অফ ওয়াটার ডিভাইডেড বাই ড্রাই মাস অফ দ্য সয়েল, মাস অফ দ্য সলিড অফ দ্য সয়েল or mass of the oven dry soil। আর এখানে হচ্ছে ভলিউম বেসিস হচ্ছে টোটাল ভলিউমের মধ্যে ভলিউম অফ ওয়াটার কত, এটা হচ্ছে ভলিউমেট্রিক ওয়াটার কন্টেন্ট। বুঝাইতে পারছি? কথা বলো। জি একটা স্যার। সয়েলে টোটাল ভলিউম মনে করো 1 কিউবিক মিটার আছে, এর মধ্যে ভলিউম অফ ওয়াটার কত সেটা আমরা যদি জানতে পারি, এটা হবে ভলিউমেট্রিক ওয়াটার কন্টেন্ট। টোটাল ভলিউম কার ভলিউম? Total volume includes volume of air, volume of water, volume of soil solid। যত ভলিউম আছে সব কিছু ভলিউম। দেখো ধরো এটা হচ্ছে টোটাল ভলিউম, আমার কার্সর দেখা যায়? স্যার দেখা যাচ্ছে। কার্সর দেখা যাচ্ছে? দেখো টোটাল ভলিউমের মধ্যে সলিড আছে, ওয়াটার আছে, এয়ার আছে, সব এই টোটাল ভলিউমের মধ্যে। আবার ভলিউম অফ ওয়াটারটা দেখো, এটা হচ্ছে পার্সেন্ট অফ ময়েশ্চার বাই ভলিউম বেসিস। ক্লিয়ার? হ্যাঁ স্যার। গুড। এখন আমরা বলছি লাস্ট ক্লাসে যে কিভাবে গ্র্যাভিমেট্রিক ওয়াটার কন্টেন্টটাকে আমরা ভলিউমেট্রিক ওয়াটার কন্টেন্টে কনভার্ট করতে পারবো। সেটা হচ্ছে গ্র্যাভিমেট্রিক ওয়াটার কন্টেন্টকে যদি তুমি বাল্ক ডেনসিটি দিয়ে গুণ করো, সেটাকে আমরা ভলিউমেট্রিক ওয়াটার কন্টেন্টে পাবো। কারণ আমাদের মাস ভলিউম রিলেশনশিপটা কি? রো ইকুয়াল টু এম বাই কি? ভি। রো ইকুয়াল টু এম বাই ভলিউম। তাহলে তুমি মাস বেসিস যদি জানো, ভলিউম বেসিসে কনভার্ট করতে হলে কি করতে হবে? মাস বেসিসকে বাল্ক ডেনসিটি দিয়ে গুণ করতে হবে। ক্লিয়ার? বুঝাতে পারছি কিনা? গুড। এরপর আসলে ডিরেক্ট মেথডের সুবিধাগুলো সম্পর্কে আমি কিছু কথা বলছি। স্যার ভলিউমেট্রিক মেথড আর গ্র্যাভিমেট্রিক মেথডের এটা একবার বলেন তো স্যার। ওকে, ভলিউমেট্রিক ওয়াটার কন্টেন্টের ডেফিনেশন আমরা দিছি, গ্র্যাভিমেট্রিক ওয়াটার কন্টেন্টের আমরা ডেফিনেশন দিছি। এখন গ্র্যাভিমেট্রিক ওয়াটার কন্টেন্টকে যদি তুমি সয়েলের বাল্ক ডেনসিটি দিয়ে গুণ করো, দেন তুমি ভলিউমেট্রিক ওয়াটার কন্টেন্ট পাবা। জি স্যার। এরপর আসো ডিরেক্ট ওয়াটার কন্টেন্ট মেজারমেন্টের তোমার অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ গুলো কি। ডিরেক্ট মেথড হুইচ ইজ গ্র্যাভিমেট্রিক ওয়াটার কন্টেন্ট। তাহলে ভলিউমেট্রিক ওয়াটার কন্টেন্ট আমাদেরকে সরাসরি মেজার করার প্রয়োজন নেই, কারণ আমরা গ্র্যাভিমেট্রিক কন্টেন্টকে ভলিউম বেসিসে কনভার্ট করতে পারি if we know the bulk density of the soil. Now advantage of direct method. Number one, this is simple method. Why is it simple? Because you are just measuring mass, soil water content, weight of soil. Initially the fresh soil weight, and then oven dry it at 105 degrees Celsius for 24 hours depending on soil type. If it is heavy clay containing soil or densely clay containing soil, then it may take much longer time than 24 hours. তাহলে সিম্পল মেথড, এটা জাস্ট মাস বেসিসে করা। আসলে আমরা ওয়েট মেজার করি। ক্লাসিক্যাল প্রসিডিউর, এটা হচ্ছে সবচেয়ে ওল্ড প্রসিডিউর, বাট অন্য ইনডিরেক্ট মেথড গুলোতে যে আমরা ময়েশ্চার মেজার করি, সেটাকে আমরা ভ্যালিডেশন করার জন্য, ক্যালিব্রেশন করার জন্য, কম্পেয়ার করার জন্য ডিরেক্ট মেথডটা আমরা আমাদেরকে ইউজ করতে হয়। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি কিনা? হ্যাঁ স্যার। Why is it a classical method? তানবীর কি আছে এটা? 2072 আইডি। জি স্যার। তানবীর আসো? জি স্যার। কি বুঝাইলাম যে এটা ক্লাসিক্যাল প্রসিডিউর ইউজড অ্যাজ দ্য চেক ফর অল আদার মেথডস। আদার মেথডের জন্য চেক মেথড হিসেবে এটা ইউজ করা হয়। এটা কি বুঝাইলাম? স্যার আমরা অন্যান্য মেথডে যেমন গ্রেইনের যখন আমরা ময়েশ্চার আনছি তখনও এই মেথডটা অনুসরণ করছি। তারপর আবার বিভিন্ন ক্ষেত্রে এই মেথডটা অনুসরণ করা হয়। না, সে কারণে এটাকে বলা হয়েছে যে মেথড বলতে কি বুঝাইছি? চেক মেথড মানে হচ্ছে মানে
এক্স্যাক্টলি, আমি যখন টেনসিওমিটার মেথড ফলো করি, আমি যখন টিডিআর ইউজ করি, এফডিআর ইউজ করি, আমি যখন নিউটন স্ক্যাটারিং মেথড ইউজ করি, আমি যখন তোমার হলো জিপসাম ব্লক মেথড ইউজ করি, তখন এই মেথডটা দিয়ে কম্পেয়ার করি যে আমার ওই মেজারমেন্টটা ঠিক আছে কিনা। অর্থাৎ স্ট্যান্ডার্ড চেক মেথড হচ্ছে এই ডিরেক্ট মেথড। আচ্ছা, এটা ডিরেক্টলি মেজার করা হয়। তারপরে ক্যান বি ইনএক্সপেন্সিভ, এটা খুব বেশি এক্সপেন্সিভ না। কি কি লাগতেছে? একটা ব্যালেন্স লাগতেছে আর একটা ওভেন, তাই না? আর একটা অগার লাগবে স্যাম্পল কালেকশন করার জন্য, অনেক বেশি এক্সপেন্সিভ না। যেমন একটা টিডিআর অনেক দাম, একটা ডাবল ডুয়েল নিডল হিট পালস ইন অনেক দাম। বুঝাইতে পারছি? হ্যাঁ স্যার। বুঝাইতে পারছি? ক্যান বি নোন হোয়াইল মেজারিং সয়েল বাল্ক ডেনসিটি। যখন বাল্ক ডেনসিটি তোমরা পড়ছো তাই না, কোর স্যাম্পলার মেথডে মনে আছে? কথা বলে না কেন এরা? বাল্ক ডেনসিটি পড়ছো 2-1 এ, ডিটারমিনেশন অফ সয়েল বাল্ক ডেনসিটি বাই কোর স্যাম্পলার মেথড পড়ছো? হ্যাঁ, ওখানে কি করছো আসলে, একটা ভলিউম, নন ভলিউমের কোরের ভিতরে সয়েল নিয়ে আসছো, নিয়ে আসার পরে এটা ময়েশ্চারটা দূর করছো। কারণ বাল্ক ডেনসিটি ডেফিনিশন হচ্ছে মাস অফ সলিড ডিভাইডেড বাই টোটাল ভলিউম অফ সয়েল, তাই না? তাহলে মাস অফ সলিড, মাস অফ ড্রাই সয়েল আমরা কিভাবে বের করতে পারি? ওভেন ড্রাই করে। ওভেন ড্রাই করার পরে যদি তোমার যে মাস তুমি পাচ্ছ, ওভেন ড্রাই মাস পাচ্ছ, তাই না? আর তুমি যদি ফ্রেশ ওয়েট জানো, তাহলে দুইটার পার্থক্য থেকে ওয়াটারের পরিমাণ জানতেছো, আর ওয়াটার ডিভাইডেড বাই তোমার টোটাল ড্রাই মাস জানতেছো, সেখান থেকে তুমি ময়েশ্চার কন্টেন্ট ক্যালকুলেট করতে পারতেছো। দ্যাট মিন্স বাল্ক ডেনসিটি করার সময় আমরা ময়েশ্চার ডাটা অটোমেটিক্যালি পেয়ে যাই। বুঝাইতে পারছি? মনে আছে কিনা বাল্ক ডেনসিটি কাকে বলে? হ্যাঁ মিস্টার রক হয়ে যাচ্ছে, নষ্ট করে ফেলতেছি। এজন্য এটাকে ডিস্ট্রাকটিভ মেথড বলা হয়। পরীক্ষা আসে, হোয়াই ইজ ইট কল্ড এ ডিস্ট্রাকটিভ মেথড? ডিরেক্ট মেজারমেন্ট অফ ময়েশ্চার। কেন আমরা এটাকে ডিস্ট্রাকটিভ মেথড বলা হয়? কারণ তুমি যদি ওভেন করে সয়েল ময়েশ্চার কন্টেন্ট জানতে চাও, তাহলে তোমাকে 100 অথবা 200 গ্রাম, ইন জেনারেল আমরা 100 গ্রাম স্যাম্পল নেই ফর ময়েশ্চার মেজারমেন্ট, 100 গ্রাম, নট লেস দেন 100 গ্রাম। 100 গ্রাম সয়েল স্যাম্পল যদি তুমি ফিল্ড থেকে নিয়ে আসো, ইউ আর ডিস্ট্রয়িং দিস 100 গ্রাম। এটাকে তুমি ওভেন ড্রাই করতেছো, ওভেন ড্রাই করার পরে বার্ন হচ্ছে, বার্ন করার পরে আমরা এটা ফেলে দিচ্ছি। আমরা কিন্তু আবার রিপ্লেস করে ওই মাঠে নিয়ে যাচ্ছি না। সো এটা একটা ডিস্ট্রাকটিভ মেথড, ডাজ নট অ্যাকাউন্ট ফর টেম্পোরাল ভেরিয়েবিলিটি। অর্থাৎ তুমি সকালে যে স্যাম্পলটা উঠে নিয়ে আসলা, বিকালে ওই স্যাম্পলের আর ময়েশ্চার কন্টেন্ট মাঠে জানার সুযোগ আছে? এজন্য এটা দিয়ে টেম্পোরাল ভেরিয়েবিলিটি তুমি জানো না। টেম্পোরাল ভেরিয়েবিলিটিটা কি? ভেরিয়েশন ইন ময়েশ্চার কন্টেন্ট ওভার টাইম। সময়ের সাথে ময়েশ্চার কন্টেন্টের ভেরিয়েশন কি আমরা এটা জানতেছি না, কারণ সয়েলটা তুমি ইউ হ্যাভ অলরেডি রিমুভড ফ্রম দ্য ফিল্ড থেকে অলরেডি তুমি রিমুভ করে ফেলছো। সো এটার মর্নিং এ ময়েশ্চার কন্টেন্ট, দুপুরে ময়েশ্চার কন্টেন্ট, বিকালে ময়েশ্চার কন্টেন্ট, এই যে ডায়াগোনাল ভেরিয়েবিলিটি অর টেম্পোরাল ভেরিয়েবিলিটি, এটা আমরা জানতে পারতেছি না। এজন্য এই মেথডটাকে বলা হয় একটা ডিস্ট্রাকটিভ মেথড। ডিস্ট্রাকটিভ মেথড। বুঝাইতে পারছি? জি স্যার। স্যার তাহলে স্যার কোন সময়ে স্যাম্পল কালেক্ট করা উচিত স্যার? কোন সময় বেটার? জি স্যার। আমরা জেনারেলি টাইমের ক্ষেত্রে দেখা যায় তোমার অবশ্যই সয়েলটা ড্রাই কন্ডিশন হতে হবে, ড্রাই সয়েল। নরমালি ধরো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আফটার দ্য হারভেস্টিং টি আমন্ড রাইস, এই সময়টা আমরা বেস্ট টাইম মনে করি সয়েলটা যখন ড্রাই থাকে। কারণ ময়েশ্চার যদি থাকে, তুমি 100 গ্রাম সয়েল নিলাও, তোমার দরকার ওভেন ড্রাই সয়েল 100 গ্রাম। ময়েশ্চার যদি বেশি থাকে, তোমার দেখা যাচ্ছে সেক্ষেত্রে কমপক্ষে 130 গ্রাম, 40 গ্রাম, 50 গ্রাম সয়েল নিতে হবে। তাহলে ময়েশ্চার বেশি থাকা মানে তোমার নিউট্রিয়েন্ট কন্টেন্ট যদি জানতে চাও, সেই নিউট্রিয়েন্টটা কিন্তু ডাইলিউটেড থাকবে। কি থাকবে? কি থাকবে? ডাইলুটেড। তোমার ধরো 20 গ্রাম, একটা কাপে 20 গ্রাম চিনি আছে, সুগার। এখন তুমি ওখানে তো যদি 10 ml পানি দিয়ে দাও, সুগারের টেস্ট কিন্তু একটু কমবে, তাই না? ডাইলিউটেড হবে। কি হবে? ডাইলুটেড। এজন্য এক্সাক্ট টাইম হচ্ছে ড্রাই যখন থাকে, ড্রাই কন্ডিশন যখন থাকে, যখন ধরো সকালে, এখন মর্নিং এ কুয়াশার মধ্যে আমরা স্যাম্পলিং করব না, কুয়াশাটা যখন কেটে যাবে এট এনি টাইম তুমি স্যাম্পলিং করতে পারো। আবার বিকালে সন্ধ্যা হয়ে আসলে আবার কুয়াশা পড়বে, সয়েলটা ওয়েট হবে, দেখবে বিকাল বেলা ঘাসের উপর হাঁটো, ঘাসগুলো ভিজে আছে ডিউ টু কুয়াশা, ফগ, তাই না? এর জন্য বেস্ট টাইম হচ্ছে তোমার আফটার 10 to 20, সরি 10 to 20 না, 10টা থেকে 2টা। বুঝাইতে পারছি?
এবং should be dry, and winter is the best time after harvesting the transplanted almond rice. এটা best time. Clear? কতটুকু Yes, সয়েল নিব yes, sir. ময়েশ্চার কন্টেন্ট জন্য? 10 গ্রাম, 20 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রাম। বেস্ট হচ্ছে মিনিমাম, যদি তোমার মিনিমাম রিকোয়ার্ড ভলিউম অফ সয়েল যদি তুমি চিন্তা করো, অথবা মাস অফ সয়েল চিন্তা করো, আমরা এটাকে এলিমেন্টাল ভলিউম বলি। এটা অ্যাবাউট সয়েলের জন্য অ্যাবাউট 100 গ্রাম লাগবে ফর দ্য ময়েশ্চার কন্টেন্ট মেজারমেন্ট। ময়েশ্চার কন্টেন্ট জন্য কত গ্রাম লাগবে? অ্যাবাউট 100 গ্রাম। সবসময় সবাই জিজ্ঞাসা করে, মাস্টার স্টুডেন্টরা দৌড় দিয়ে এসে বলে, স্যার কত গ্রাম নিব ময়েশ্চার, কত গ্রাম? অ্যাবাউট 100 গ্রাম মনে রাখার চেষ্টা করবা। এই মেথডটার একটা নেগেটিভ দিক হচ্ছে এটা টাইম কনজিউমিং, কারণ তুমি এটাকে নিয়ে আসলা, নিয়ে আসার পরে ওজন নিলা, ওজন নেওয়ার পরে ওভেনে রাখলা, একটা ওজন নিলা, আবার ওজন নিলা, এভাবে তুমি কখন বুঝবা, কিভাবে বুঝবা যে আমার এটা ওভেন ড্রাই হয়ে গেছে? এটা বোঝার জন্য আমরা এটাকে বলি একটা কনস্ট্যান্ট ওয়েটে পোষা। কনস্ট্যান্ট ওয়েট এ পৌঁছতে হবে। কনস্ট্যান্ট ওয়েট কি, কিভাবে মেজার করি? খুবই কেয়ারফুলি শুনো, এটা প্রত্যেকটা দিন এভরি মিনিট একজন স্টুডেন্টের এটা লাগে, যে স্পেশালি মাস্টার্সে গেলে কনস্ট্যান্ট ওয়েট কি। তুমি যখন 24 আওয়ার্স পরে ফার্স্ট মেজার করলা মাসটা ও ওজনটা, করার পরে 6 আওয়ার্স পরে আবার ওজন করবা, দুইটা দেখবা দুইটা ওজনের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। যদি দেখো যে পার্থক্য নাই, তখন আরেকটা ওজন নিবা, তিনটা ওজন, 3 রিপিটেড মেজার্সে যদি কোনো ডিফারেন্স না থাকে, তখন তুমি বুঝবা ওকে দিস সয়েল হ্যাজ রিচড কনস্ট্যান্ট ওয়েট। অর্থাৎ এটাকে এখন আর ওভেন ড্রাই করলে এট 105 ডিগ্রি সেলসিয়াস ওজন আর কমবে না। দ্যাট মিন্স যেটুকু ওয়াটার ইভাপোরেট হয়ে যাওয়ার কথা চলে গেছে। এটাকে বলে কনস্ট্যান্ট ওয়েট। The weight you gained after 3 repeated measures of the weight after oven dry. Oven drying এর ফলে about 6 hours পর পর করবে, 24 hours পরে 6 hours পর পর। আম্মা পিপিরে রাখবো হাঁসটা কাউন্টার দেখ। কনস্ট্যান্ট ওয়েট বুঝাতে পারছি? Yes, sir. Yes, sir. তাহলে রিপিট মেজার করার পরে যদি সেম ওজন আসে, আর সেম ওজন যদি না আসে, তাহলে কি হবে? প্রথমে 24 আওয়ার্স পরে ওজন নিলা, যা পাইলা, 30 আওয়ার্স পরে দেখা যাবে তার থেকে ওজন আরো কমছে, তারপরে 36 আওয়ার্স পরে দেখবা যে আরো কমছে। তার মানে কি, এখনো সে তোমার কনস্ট্যান্ট ওয়েটে পৌঁছে নাই, এখনো ওজন যত শুকাবে তত আরো কমতেছে। বুঝাতে পারছি? Yes, sir. এরপরে এটার জন্য একটা প্রিসিশন ব্যালেন্স। প্রিসিশন ব্যালেন্স মানে কি? তুমি যদি 105 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ফিক্স রাখো, তাহলে একটা সময় এসে সে যেটুকু ইভাপোরেট করার সে ছেড়ে দেওয়ার সেটা ছেড়ে দিবে, সেটা আর ধরে রাখবে না। এভাবে তুমি ওজন করার পরে এক্স্যাক্টলি সেম ওজনে চলে আসবে। বাট এক্স্যাক্টলি স্ট্রাকচারালি বন্ডেড ওয়াটারটা সে ধরে রাখবে, ওইটা তুমি আর কমাইতে পারবে না বাই ড্রাইং ইট এট 105 ডিগ্রি সেলসিয়াস। স্ট্রাকচারালি বন্ডেড ওয়াটারটাকে রিমুভ করতে হলে তোমাকে আপ টু 600 সামটাইম 800 পর্যন্ত টেম্পারেচারে বার্ন করতে হবে, হুইচ ইজ ইম্পসিবল, কারণ এর মধ্যে যত কিছু অন্য ম্যাটেরিয়াল আছে, অর্গানিক কার্বন আছে, সব পড়ে যাবে। তাহলে স্ট্রাকচারালি বন্ডেড ওয়াটার আমরা রিমুভ করতে যাব না। এজন্য হেভি ক্লে যদি হয়, ডেন্সলি ক্লে সয়েল যদি হয়, ডিরেক্ট মেথডে তার ময়েশ্চার কন্টেন্ট কিছুটা আন্ডার এস্টিমেশন হয়, মানে যা আছে তার থেকে একটু কম ওজন নেওয়া হয়। কেন কম ওজন নেওয়া হয়? কারণ at 105 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইউ ক্যান নট রিমুভ অল দ্য ওয়াটার প্রেজেন্ট ইন দ্য সয়েল স্যাম্পল। তুমি সবটুকু ওয়াটার অ্যাবসলিউটলি এটাকে রিমুভ করে টোটালি শুধু ড্রাই মাসে কনভার্ট করতে পারবে না। কেননা বিকজ it holds some water structurally. That means there are some water molecules structurally bonded with the soil particles, with the clay particles. বুঝাইতে পারছি? Yes, sir. আচ্ছা, প্রিসিশন ব্যালেন্স, তোমাদের প্রিসিশন এগ্রিকালচার বলে, প্রিসিশন, প্রিসাইজ, আমরা বলি প্রিসাইজলি লিখো। এই প্রিসিশনটা কি? প্রিসাইজটা কি? প্রিসাইজটা কি? এটা স্যার খুবই সূক্ষ্মভাবে পরিমাপ করা যাবে এরকম ব্যালেন্স স্যার। সূক্ষ্মভাবে তাহলে কনসাইজ কি? ভুলের পরিমাপ অনেক কম হবে, নগণ্য পরিমাপ হবে। কনসাইজ হচ্ছে জাস্ট এক্স্যাক্টলি
বিষয়টা, ওই যে সূক্ষ্মটা বললাম। আর প্রিসাইজ হচ্ছে তুমি যদি এটাকে বারবার মেজার করো একটা ব্যালেন্স দিয়ে, দেখবা এটা যতবারই মেজার করো সে সেম ওজন দিচ্ছে। এটা হলো প্রিসাইজ, প্রিসিশন, মানে ভেরিয়েশন নাই। বুঝাতে পারছি কিনা? জি স্যার। আর মেশিন গুলো আছে দেখো, সকাল 10টার সময় মেজার করা মেশিন এক ধরনের রিডিং দিচ্ছে, 11টার সময় আরেক ধরনের রিডিং দিচ্ছে, বিকাল 2টা আরেক ধরনের রিডিং দিচ্ছে। কারণ তার এই যে তার প্রিসিশন ডিপেন্ডস অন দা অ্যাটমসফেরিক প্রেসার এন্ড অ্যাটমসফেরিক ময়েশ্চার, প্রেসার এন্ড টেম্পারেচার। আমরা দেখবো অনেক মেশিন ল্যাবরেটরিতে সবসময় এসি রুমে রাখি 125 ডিগ্রি সেলসিয়াস, 121 ডিগ্রি সেলসিয়াস। কারণ এখানে ময়েশ্চার, এখানে যদি হিউমিডিটি, এখানে প্রেসার এন্ড টেম্পারেচার এগুলো যদি ভেরি করে তাহলে তাহলে মেশিনের মেজারমেন্টটা ভেরি করবে। দিস ইজ নট প্রিসাইজ। বুঝাতে পারছি? ইয়েস স্যার। তুমি অনেক সময় দেখবে একই পিএইচ মিটার দিয়ে পিএইচ মেজার করতেছো, 1 মিনিট পরে তার রিডিংটা একই স্যাম্পলের মেজার করতেছো, 1 মিনিট আগে মেজার করছো যা আসছে 1 মিনিট পরে আরেকটা দিছে। ইট মিন্স দেয়ার ইজ সামথিং রং উইথ দ্য ক্যালিব্রেশন অফ দ্য পিএইচ মিটার। তার মানে সে প্রিসাইজ না, অর্থাৎ প্রিসিশন রিডিং সে দিচ্ছে না। আমি বুঝাতে পারছি? জি স্যার। এরপর আসো, ইট ক্যান ওভার এস্টিমেট ময়েশ্চার। ওভার এস্টিমেট কিভাবে করে? 105 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কিছু কিছু কার্বন, অর্গানিক কার্বন যেটা আছে, এটা কি সলিড নাকি লিকুইড? কার্বন সলিড, সলিড স্যার। সলিড। স্যান্ড, সিল্ট এন্ড ক্লে পার্টিকেলের সাথে অর্গানিক ফ্র্যাকশনস গুলো সলিড। অর্গানিকের মধ্যে কিছু আছে সিম্পল এন্ড লেবাইল কার্বন, আর কিছু আছে তোমার আমরা এটাকে বলি স্টেবল কার্বন, রিক্যালসিট্রেন্ট কার্বন, রিক্যালসিট্রেন্ট। এগুলো সহজে বার্ন হয় না, যেমন হিউমাস। এগুলো লং চেইন, স্টেবল, আমি 2-1 এ তোমাদেরকে পড়াইছি। আর কিছু আছে লেবাইল, ইজিলি ডিগ্রেডেবল, যেমন গ্লুকোজ। আমরা ইনস্ট্যান্ট আমরা এনার্জি পাই খাওয়ার সাথে সাথে, তাই না? কারণ ইজিলি বার্ন হয়। বুঝতে পারতেছি? ইজিলি ডিগ্রেডেবল কিছু কার্বন আছে স্যাম্পলে। এই কার্বন গুলা তোমার 105 ডিগ্রি সেলসিয়াসে বার্ন করলে পুড়ে যেতে পারে। তাহলে পুড়ে গেলে কি হবে? কিছু কার্বন যদি পুড়ে যায় তাহলে ওভেন ড্রাই ওয়েট কমবে না বাড়বে? কমবে স্যার। ওভেন ড্রাই ওয়েট কমে যাবে। তাহলে তোমার আমরা সয়েল ময়েশ্চার কন্টেন্ট যে ইকুয়েশন তোমার হলো নিউমারেটর ডিভাইডেড ডিনোমিনেটর, না বার্ন হলে সেটা কার্বন ডাই অক্সাইড হয়ে চলে যাবে। কম্বাসন যদি করো, কম্বাসন করলে কার্বন উইল বি কনভার্টেড টু কার্বন ডাই অক্সাইড। 2-1 এ তোমরা পড়ছো কিভাবে সয়েল স্যাম্পলে কার্বন মেজার করে এবং কার্বন ডাই অক্সাইড হয়ে কিভাবে চলে যায়। জি স্যার। ওকে, তাহলে যদি তোমার যদি হর আর লব যেটা থাকে, লবটা যদি ছোট হয়ে যায় তাহলে রেজাল্ট কি হবে? বড় হবে না ছোট হবে? বড় হবে স্যার। বড় হয়ে যায়। দ্যাট মিন্স ওভার এস্টিমেশন, যা আছে তার থেকে তুমি বেশি বলতেছো। আর একটা হলো আন্ডার এস্টিমেশন কিভাবে হয়? হেভি ক্লে থাকলে, এটা আমি বলছি, রাইট? জি স্যার। শেখ সুমাইয়া আছে নাকি ফেসবুকিং করতেছে? জি স্যার। আছো? জি স্যার আছি। গুড। তারপর মাইকে পালাইছে এরকম কে আছে? মারুফ। ওয়ালাইকুম। মারুফ আছো? জি স্যার। খুবই সিনসিয়ার স্টুডেন্ট না? তারপরে হচ্ছে আইডি নাম্বার 2340, এমডি সাইমম কি এটা? 2340 আছে স্যার। গুড। 2219 হিতেশ রায়। সুরুজ্জামান আছে? জি স্যার। জি স্যার। তোমরা একজনেরটা আরেকজন রিসার্চ করতেছো? না স্যার, আমার নামই বলছি। তারপরে 219 আছে স্যার। সুমাইয়া আছো? সুমাইয়া। ইয়েস স্যার। তারপর রাবেয়া। জি স্যার। রাবেয়া আছো? জি স্যার আছি।
ওকে, তোমার কোলে এটা কি ডল নাকি তোমার বাগনা বাগনি বাতিজা বাতিজি, এটা কার বেবি? স্যার বোনের মেয়ে। আচ্ছা রাবে, এখন তুমি বলো আমি কি বুঝাইছি যে হেভি ক্লে থাকলে আন্ডার এস্টিমেট হবে, কিভাবে বলো? স্যার এখানে অর্গানিক কন্টেন্টের মধ্যে কিছু আন্ডার এস্টিমেট বলছি, আন্ডার এস্টিমেট। অর্গানিক কার্বনটা হচ্ছে ওভার এস্টিমেট। আন্ডার এস্টিমেট কিভাবে হয়? যদি হেভি ক্লে থাকে। একটু আগে বলছি, ক্লাসে মনোযোগ না দিয়ে তুমি বাচ্চা কাচ্চাগুলাকে ওখানে নিয়ে খেলাধুলা করতেছো না। আমি বলছি যদি হেভি ক্লে থাকে, কিছু কিছু ওয়াটার মলিকিউলস স্ট্রাকচারালি বন্ডেড থাকে উইথ দ্য ক্লে পার্টিকলস উইথ হিউমাস, যেটাকে 105 ডিগ্রি করে রিমুভ করা যায় না। তার মানে তুমি ওয়েট অফ ওয়াটার যা ছিল, ওয়াটার ওয়েট কম পাচ্ছ, ওয়েট অফ ওয়াটার যা ছিল তার থেকে কম পাচ্ছ। তার মানে যেটুকু পার্সেন্টেজ আসবে ক্যালকুলেশনে এক্সাক্ট পার্সেন্ট থেকে কম আসবে। ক্লাসে মনোযোগ না দিয়ে এগুলা করে কোন লাভ আছে? রাকিব, রাকিব 2154, রাকিব ইয়েস স্যার। আছো? জি স্যার। তার মানে আন্ডার এস্টিমেট ওভার এস্টিমেট বুঝতে পারছো? জি স্যার, ওভার এস্টিমেট আন্ডার এস্টিমেট ভালোভাবে বুঝতে পারছি, ওভার এস্টিমেট একটু সমস্যা ছিল স্যার। ওভার এস্টিমেট এখন ঠিক, এখন সমস্যা আছে আর? স্যার অর্গানিক ম্যাটারটা স্যার যে বার্ন হওয়ার বিষয়টা বললেন, এটা একটু বললে ভালো হতো স্যার। আচ্ছা, অর্গানিক ম্যাটার মধ্যে দুইটা ফ্র্যাকশন বলছি, একটা ইজিলি ডিগ্রেডেবল সিম্পল লো মলিকুলার ওয়েট কার্বন, আরেকটা হচ্ছে হাই মলিকুলার ওয়েট তোমার হচ্ছে কম্পারেটিভলি স্টেবল বা রিক্যালসিট্রেন্ট। এর মধ্যে যেটা ইজিলি ডিগ্রেডেবল, এটা 105 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার উঠালে কিছু কিছু কার্বন, পার্টিকুলেট অর্গানিক কার্বন পুড়ে যায়, বার্ন হয়ে যায়। আর যদি বার্ন হয় তাহলে ওভেন ড্রাই সয়েলের ওয়েটটা কমে গেল, কারণ এই অর্গানিক কার্বনটা ওভেন ড্রাই সয়েলেরই অংশ ছিল। তুমি যদি পুড়ে ফেলছো তাহলে ওভেন ড্রাই ওয়েটটা কমে গেছে। আর ওভেন ড্রাই ওয়েট কোথায় থাকে? ক্যালকুলেশনের সময় পার্সেন্ট ময়েশ্চার সমান ওয়েট অফ ওয়াটার ডিভাইডেড বাই ওয়েট অফ ওভেন ড্রাই সয়েল, মানে হরে থাকে হর। এটা নিচে, তাই না? এটা দিয়ে যদি তুমি ভাগ করো, ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে রেজাল্টটা বেশি আসবে না? জি স্যার, অবশ্যই। ওকে, এটা হচ্ছে ওভার এস্টিমেশন। থ্যাংক ইউ স্যার। ওকে, এরপরে আসলে ভলিউমেট্রিক ওয়াটার কন্টেন্ট, কিভাবে আমরা গ্র্যাভিমেট্রিক ওয়াটার কন্টেন্টকে ভলিউমেট্রিক ওয়াটার কন্টেন্টে কনভার্ট করতে পারি? সিম্পলি দেখো, থিটা বি এর সংজ্ঞা থেকে ময়েশ্চার কন্টেন্ট ওয়েট বেসিস ইনটু বাল্ক ডেনসিটি অফ সয়েল ডিভাইডেড বাই বাল্ক ডেনসিটি অফ ওয়াটার। লেফট হ্যান্ড সাইডে থিটা বি আছে, থিটা বি এর ডেফিনেশন আমি পড়াইছি, টোটাল ভলিউমের মধ্যে ভলিউম কোনটা? এটা বাল্ক ডেনসিটি অফ সয়েল আর এটা ডেনসিটি অফ ওয়াটার। এটা ডিভাইডেড বাই বাল্ক ডেনসিটি। ডেনসিটি অফ ওয়াটার আমরা এখানে রাখি না, কারণ আমরা 25 ডিগ্রিতে এটাকে 1 ধরি, তাহলে এটা রাখার দরকার আছে? না স্যার। দরকার নাই। এখন তুমি বাই ডেফিনেশন দেখো, থিটা বি এর ডেফিনেশনে আমরা বলছি যে এটা ভলিউম অফ ওয়াটার ডিভাইডেড বাই টোটাল ভলিউম, তাই না? জি স্যার। জি স্যার। আর রাইট হ্যান্ড সাইডে থিটা এম, দ্যাট ইজ গ্র্যাভিমেট্রিক ওয়াটার কন্টেন্ট ইনটু বাল্ক ডেনসিটি। কিভাবে হয় তুমি এখানে দেখো, তোমার থিটা এম এর সংজ্ঞা কি? মাস অফ ওয়াটার ডিভাইডেড মাস অফ সয়েল সলিড, তাই না? দ্যাট ইজ দ্য ওভেন ড্রাই সয়েল ইনটু বাল্ক ডেনসিটির সংজ্ঞা কি? মাস অফ সলিড ডিভাইডেড বাই টোটাল ভলিউম অফ সয়েল। এটা হলো বাল্ক ডেনসিটির সংজ্ঞা, সেটাও আমি বলছি ডিভাইডেড বাই তোমার ডেনসিটি অফ ওয়াটার কি? মাস অফ ওয়াটার ডিভাইডেড বাই ভলিউম অফ ওয়াটার, m বাই v সমান রো, এটা আমরা জানি। এটাকে যদি রিঅ্যারেঞ্জ করো দেখবা এটা থিটা বি হবে। তারপরে আসো সয়েল ওয়াটার টেনশন কাকে বলে, এটা আমরা 1 2 তে একটু পড়েছি, অ্যাট্রাকটিভ ফোর্সেস বিটুইন সয়েল ম্যাট্রিক্স এন্ড মলিকিউলস। এটা পড়ানো হয়েছে না স্যার? আপনি লিভ না নিলে আরেকজন স্যার জয়েন করতে পারবেন না। হ্যাঁ, আমাকে সকালে যে 5-7 মিনিট বসায় রাখছো, স্যার পরে ওই স্যার তো আবার বলবেন যে আগের স্যার কেন উনাকে বলো নাই আমার ক্লাস। বলবা যে স্যার এক্স্যাক্টলি 10টার 1 সেকেন্ড আগেও ছাড়বে না বলছে। আচ্ছা, আমরা এই স্লাইডটা শেষ করে ফেলি, 1 মিনিট লাগবে। সয়েল ওয়াটার টেনশন কাকে বলে আমি বলছি, তাই না? দ্য ফোর্সেস উইথ হুইচ ওয়াটার রিমেইনস ইন সয়েল, দ্য ফোর্স উইথ হুইচ ওয়াটার হেল্ড ইন সয়েল, এটা হচ্ছে সয়েল ওয়াটার টেনশন। দ্য ফোর্স, কোন ফোর্স দ্বারা, কি কি ফোর্স এগুলা বলছি, অ্যাডহেশন কোহেশন আলাপ করছি। জি স্যার।
আলাপ করছি ইউনিট কাকে বলে, ইউনিট গুলোর নাম সুন্দর করে মুখস্থ করবা। বার, মিলিবার, সেন্টিবার। বার কাকে বলে, অ্যাটমসফিয়ার কাকে বলে, অ্যাটমসফিয়ারের সাথে বারের সম্পর্ক কি, এগুলা পড়ে নেওয়া তোমাদের দায়িত্ব, ঠিক আছে? পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ এগুলো তোমরা অনেক আগে থেকে জানো। তারপরে তোমার হচ্ছে কত পিএফ, নেগেটিভ লগারিদম অফ ওয়াটার হেড, এগুলা নিজেরা সুন্দর করে মুখস্থ করে রাখবা। নেক্সট ক্লাসে আমি শুধু জিজ্ঞাসা করব। বুঝাতে পারছি? আর সার্জন প্লেয়ারকে আমি বলতেছি, কেউ যদি আমার ক্লাসে লগ ইন করে শেষ চলে যায়, অ্যাবসেন্ট থাকে, এটা চরম বেয়াদবি হিসেবে গণ্য হবে এবং তার পরীক্ষা নেওয়া হবে না। পরিষ্কার জানাই দিচ্ছি আমি। পরে মেমোরি না, কান্নাকাটি করতে পারবে না। আচ্ছা স্যার। ওকে, আল্লাহ হাফেজ।